রমজান মাস শুরু হয়ে গেছে এবং আমার সৌভাগ্য যে আজকে শুক্রবার এবং আজকের দিনে অনুষ্ঠানটা করতে পারছি। এটা আমাদের মুসলিম ভাইদের অত্যন্ত একটা শুভ দিন। তো কাজেই সেই দিনটাতে শুরু করছি এবং আজকের বিষয় হচ্ছে ঠিকানা অভিষেক। ব্যাপারটা নিয়ে আপনারা অনেক ভাবতে পারেন যে ঠিকানা অভিষেক মানেটা কি। আপনাদের একটু খোলসা করে বলি। আপনারা তো জানেন যে সম্প্রতি অভিষেক অনেকগুলো ব্যাপার কিন্তু ওপেন করেছেন এবং ওপেন করেছেন তার অন্যতম একটি হচ্ছে গিয়ে কিন্তু অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন, যেটা তিনি জ্ঞানেশ কুমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে সমস্ত লেখালেখি করেছেন সেগুলো একটাও অ্যাকসেপ্টেবল না এবং সেটা খুব গন্ডগোল পাকাচ্ছে এবং সেগুলোকে অভিষেক এক্সপোজ করছে ফার্স্ট পার্ট। অর্থাৎ এর একটা সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্ট থার্ড পার্ট পরপর তিনি ছাড়বেন এবং অদ্ভুত একটা ইকুয়েশন এমন তৈরি হয়েছে বর্তমানে। সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে এমন কতগুলো পরপর ঘটনা ক্রম আসছে, যেটাতে আগের দিন আমি বলেছিলাম যে 50% প্লাস এগিয়ে রয়েছে। আজকেও সেটা বলবো যে 50% প্লাস এগিয়ে রয়েছে। আগের দিন আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার সাবস্টিটিউট অ্যাজ সাচ ভারতবর্ষের বুকে কেউ নেই এবং স্বাধীনতা উত্তর যুগে এরকম স্ট্রাগলার আমরা দেখিনি। আজকে বলবো সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি লিড নিচ্ছেন দিল্লিতে। সামনে রাজ্যসভার ভোট রয়েছে, সেখানে কিছু প্ল্যানিং রয়েছে এবং বিধানসভা ভোটে কি ধরনের প্রার্থী হতে পারে, কারা হতে পারেন, তার একটা আবছা বর্ণনা করবার জন্যই কিন্তু আজকে প্রশ্নের পাঁচ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। জুমাবারে আপনাদের প্রত্যেককে রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রত্যেকের তরফ থেকে। ভেরি ভেরি ইন্টারেস্টিং ঠিকানা অভিষেক। আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এই নামটার সঙ্গে এমন কিছু ঘটনা রয়েছে যেটার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড। অ্যাবসলিউটলি। আপনারা সাম্প্রতিক যে ঘটনাগুলো পরপর পরপর দেখেছেন এবং তারপরে কোর্ট, তারপরে নানান রকম ইউটিউবার যারা বিজেপির হয়ে দালালি করছে, বা ধরা যাক গদি মিডিয়া যাদেরকে বলা হচ্ছে, পরপর ঘটনাগুলো কিন্তু যেভাবে তা ক্রমান্বয়ে এগোচ্ছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস। কিছু করার নেই, কারণ খুব মানে সাবধানতার সঙ্গে আপনারা দেখুন বা আপনারা বিচার করুন, কমেন্ট করুন এবং কমেন্ট করলে আপনারাই বলতে পারবেন যে ঠিক কি ঘটনাটি ঘটছে, কেন আজকে এই ঠিকানা অভিষেক নিয়ে এসছে। প্রথম কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বৃত্তান্ত, কেন, কোথা থেকে, কিভাবে, এটার যে মানে প্রারম্ভিক ইতিহাস। অভিষেক খুব ভালো ছেলে, অমিতদার ছেলে। এদের পরিবারের সঙ্গে আমি খুব ভালো সম্পৃক্ত, প্রত্যেকের সঙ্গে, বর্দার সঙ্গে খুব ভালো আলাপ আছে। অমিত বাবুর যেটা ইচ্ছে ছিল যে ছেলে একটা অন্তত কোনো জায়গা থেকে খুব ভালোভাবে কোর্স করুক এবং অভিষেক সেটাকেই ম্যানেজমেন্ট কোর্স বা এমবিএ করবার জন্য দিল্লিতে যায়। এবং দিল্লির ঘটনা আমি আগেও বলেছি, আবারও বলছি, দিল্লিতে তার মানে কি বলা যায় সিনিয়র এমন দুজন ছিলেন, যার একজন নিয়মিতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং তিনি একটি বিখ্যাত গাড়ি কোম্পানির বর্তমান জেনারেল ম্যানেজার, এই আমাদের বাড়ির সামনেই রয়েছে, মিস্টার বেরা। এবং সৌভিক বেরা আমাকে বলেছিল যে অভিষেক আমাদেরই ইউনিভার্সিটিতে পড়ে এবং অভিষেকের ব্যাপারটা হলো তখন তো হোস্টেলে থাকতে হতো। এমন নয় যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমপি, অনায়াসেই তার বাড়িতে থাকতে পারতেন, কিন্তু অভিষেক হোস্টেলে থেকেছেন এবং অভিষেক নিয়মিত যেটা করতেন সেটা হচ্ছে পড়াশোনা। এবং এরা কি করতো, এরা শনিবার দিন ইভিনিং হলেই এই সৌভিক বেরাটারা এরা একটুখানি বেরিয়ে যেত বাজারে, বাজারে গিয়ে সিনেমা টিনেমা দেখা বা একটু খাওয়া দাওয়া এদিক ওদিক। তা প্রারম্ভিক হয় কি এইসব ইউনিভার্সিটি বা কলেজে একটু মানে র্যাগিং ট্যাগিং এর ব্যাপার থাকে, কিন্তু তা হলো বাংলার ছেলে বেরাদের খুব মানে সৌভিক বাবুদের খুব ভালো লাগে এবং অনেকদিন বলেছে এই অভিষেক চল ঘুরে আসি, আজকে আমাদের সঙ্গে আড্ডা মেরে আসবি। অভিষেক তাদের সঙ্গে কথা বলেছেন হেসে, শান্তভাবে, এবং তিনি কিন্তু
অ্যাবসলিউটলি সেগুলোকে অ্যাভয়েড করেছেন এবং কিন্তু গল্প করেছে। হোস্টেলে যখন রাত্রিবেলা একসাথে খেতে বসতো তখন একসাথে গল্প গুজব করেছে। এই অভিষেকের উত্থান, যার জন্য অভিষেকের রেজাল্টও খুব ভালো হয়েছে। অনেকেই বলছে এটা কোন ইউনিভার্সিটি, কিছু জানি না। দেখুন, লোকের সম্বন্ধে খারাপ কথা বলতে গেলে হাজারটা খারাপ কথা বলতে পারা যায়, 1 কোটি খারাপ কথা বলতে পারা যায়। আজকে কি আমি বলতে পারি না যে জ্যোতিবাবু এই করে গেছেন, ওই করে গেছেন, সেই করে গেছেন, তার আমলে খুন হয়েছে, বিনোদ মেহতার হত্যা, তারপরে তার স্ত্রীর কি ঘটনা ঘটলো, অনেক কিছু বলতে পারি। কিন্তু একটা ব্যাপার ঠিক, যে সাংবাদিক যারা, তাদের হয়তো দিক নির্দেশিকার কোনো ব্যাপার থাকে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পোর্টালে, যে আমি বিজেপিকে টানবো বা আমি প্রো তৃণমূল হব। কিন্তু মোদ্দা ব্যাপার যেটা, যেটা সত্যিটা, বাস্তবটা, সেটা কিন্তু আমাদের বলতেই হবে যে অভিষেক ঠান্ডা মাথার অত্যন্ত ভালো ভদ্র ছেলে এবং পড়াশোনাতেও ভালো ছিলেন। আপনাদের প্রয়োজন হলে হান্ডাই কোম্পানিতে গিয়ে আহ, ইয়েকে সৌভিক বেরাকে জিজ্ঞেস করতে পারেন, সামনে কেষ্টপুরে। বলে দিলাম তো, কোম্পানির নামও বলে দিলাম, সৌভিক বেরাকে গিয়ে বলবেন যে অভিষেক কেমন ছেলে। এবং এমন নয় যে সৌভিক বেরা একেবারে ভয়ঙ্কর তৃণমূল, বলেছে যে ছেলে কিন্তু দেখবে। এবং অভিষেকের এমবিএ এর যে মানে সাবজেক্ট গুলো ছিল, সমস্তটা কিন্তু লিডিং পার্ট, মানে মার্কেটিং এর দিক বলুন বা এটা বলুন ওটা বলুন বা লিডিং জায়গা বলুন, আর&ডি বলুন বা কোম্পানির দায়িত্ব নেওয়া বলুন, এগুলো তো সব সাবজেক্ট গুলো থাকে এমবিএ তে, সেগুলোতে কিন্তু অভিষেক চুজ করে নিয়েছে তার সাবজেক্টটা, যে কি করে মার্কেটিংটা ধরতে হয়, কি করে বাজারটা ধরতে হয়। যার জন্য দেখুন, আজকে আইপ্যাক যেই কাজই করুক না কেন, অভিষেকের কন্ট্রোলের বাইরে কিন্তু একটাও নেই। আজকে আপনারা দেখুন যে লিডিং পার্ট, যেটা দায়িত্ব নিয়ে থাকে, অভিষেক কিভাবে নিজের গুণে অত্যন্ত শান্ত মেজাজে তিনি কিন্তু দলের রাশটা হাতে নিয়েছেন। সর্বোচ্চ নেত্রী ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড়াতে হচ্ছে, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন। তার 294টা কেন্দ্রে তার নিজের জায়গাটি বাদ দিয়ে 293টা কেন্দ্রে অন্তত যারা ক্যান্ডিডেট, তাদের হয়ে প্রচার করতে যেতে হবে। দায়িত্ব তো তার প্রচুর। কিন্তু অভিষেক সেটা কিন্তু বসে থাকেননি। অভিষেক কিন্তু একদম গোড়ার দিন থেকে টানছেন। এবার কাজের কথায় চলে আসি। এই যে তৃণমূল কংগ্রেস, তার একটা মুখটির নাম হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখটি যথেষ্ট এবং তিনি স্ট্রাগল করে এসছেন। এবং 1980-81 সন থেকে আমি মমতা ব্যানার্জিকে চিনি, জানি তিনি আমার লিডার ছিলেন। এবং লিডার শুধু নয়, মমতা ব্যানার্জি তখন তুই করে বলতেন, তোরা কি করছিস, এইভাবে তোরা ইয়ে করবি। আমরা জিতে এসেছিলাম একটা ইউনিয়নে। এবং মমতা ব্যানার্জি 1984-85 যখন ভোটে দাঁড়ান, আমরা তখন পাশ করে চাকরিতে ঢুকে গেছি, পার্টিও করছি। তো আমরা বললাম যে মমতা ব্যানার্জির কেন্দ্রে গিয়ে দেখি কি করছি। তো একটা গাড়ি নিয়ে রাজেন ছিল আমাদের সঙ্গে, আর সোমনাথ ছিল। তো আমরা 3জন, ওরা 2জন হাওড়াতে থাকতো। তো ওদের গাড়িতে করে গেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে কি করে প্রচারটা করছেন। দেখলাম তিনি দেয়াল লিখছেন। আমাদের দেখে তো প্রথমে একগাল হেসে 2-4টে কথা বলার পর বলছে, তোরা এখানে কি করছিস, তোদের নিজেদের ক্যান্ডিডেট নেই? ওদেরকে বলে, যা হাওড়া থেকে প্রিয়দাকে জেতাবার ব্যবস্থা কর। আমাকে বলো, তোর ওখানে ক্যান্ডিডেট কে? আমি বললাম আমার ক্যান্ডিডেটও জিতেছিল ওই ওই সময়টা। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে আসতে দেখেছি, খাটতে 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 উঠে আসতে দেখে। স্টুডেন্ট ইউনিয়ন করেছেন, যুব করেছেন, আমরা রাজনীতি করেছি তার সঙ্গে। মমতা ব্যানার্জি হচ্ছেন গিয়ে মিঠে করা, যাকে ভালোবাসবেন তাকে ধমকও দেবেন, আবার ভালোও বাসবেন। অভিষেক কিন্তু একটু ডিফারেন্ট। অভিষেকের এক্সপ্রেশন দেখে, মুখের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আপনি বুঝতেই পারবেন না উনি কি ভাবছেন আর কি না করছে। দেখুন, একটা রাজনৈতিক দল যেদিন থেকে সংগঠিত হয়েছে, তাতে প্রচুর লোক এসছে। এবং তারপরে যখন 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, সেখানে অনেক বাজে লোক ঢুকেছে। তখন মুকুল রায় দায়িত্বে ছিলেন, প্রচুর সিপিএম এর লোক ঢুকেছে, আজকে যারা 12টা বাজিয়েছে। এবং এই ভেজাল লোকেরা ঢুকে দলটার তো ক্ষতি করেছি। তারপরে টানা 15 বছর রাজত্ব করলে এমনি ভেজাল থাকে। ধরুন, আমার তো বলতে কোনো দ্বিধা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সবচাইতে বেশি আশীর্বাদের হাত যার মাথায় রেখেছে, সোনালী গুহ, যা পাচ্ছে বলে যাচ্ছে, পাগলি হয়ে গেছে, মাথার সামনে চুল উঠে গেছে। মাথার ঠিক নেই তো মাথার চুল থাকবে কি করে? যা পাচ্ছেন বলছেন। তো এগুলো সমস্ত জেলাসির কথা, এগুলো সমস্ত ঘটনাবহুল জায়গা থেকে সরে আসার কথা, ধান্দাবাজির কথা। এই একটা ইন্টারভিউ দেখছিলাম, সেটাতে কে ওটা, রুদ্রনীল, তিনি বললেন যে তাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এমন স্যালারি তিনি পেতেন, তিনি মন্ত্রীদের থেকেও ক্ষমতাবান ছিলেন, তো তিনি ছেড়ে বেরিয়ে এলেন কেন? নিশ্চয়ই কিছু গড়বড় করেছেন।
তারপরে তো তার দুঃখের কথা। তো এই ব্যাপারগুলো সমস্ত অভিষেক কালেক্ট করেছে। এবং প্রথমেই যেটা বলবো যে জ্ঞানেশ কুমারকে টাইট দেওয়ার জন্য তিনি যেটা এক্সপোজ করেছেন, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। যেটা অ্যাবসলিউটলি জানা গেছে যে জ্ঞানেশ কুমারের কাছে যে হোয়াটসঅ্যাপের যে কথা চালাচালি হচ্ছে, সেই চালাচালিতে জ্ঞানেশ কুমার ডিরেকশন দিচ্ছেন যেভাবে, তাতে করে যে সামাও নাম কাটো, হাটিয়ে দাও, হারিয়ে দাও ইত্যাদি ইত্যাদি ধরনের কনভারসেশন বা কমিউনিকেশনের দিকগুলো কিন্তু অভিষেক তুলে ধরে বলছে যে আমরা লড়বো কি, লড়ার আগেই তো আমাদের শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এটা তো একটা পার্ট, জ্ঞানেশ কুমার ইজ নো ওয়ান। কিন্তু তার আগে কিন্তু গেমটাকে সাজিয়ে নিয়েছেন অভিষেক ব্যানার্জি। তিনি কিন্তু একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে শুরু করে এই তো যখন অনুষ্ঠান করছি তার আগের দিন, মানে গতকাল বৃহস্পতিবার, শর্মা, কি শর্মা নামটা ভুলে যাচ্ছি, কার্শিয়াংয়ের বিধায়ক, অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি বিজেপির হয়ে সেখানে জিতেছিলেন, বিজেপির রাজ সেখানে ছিল, তিনি দল ছেড়ে তৃণমূলে জয়েন করলেন, আবার হয়তো ক্যান্ডিডেট হবেন। দেখার ব্যাপার হলো যে এগুলো তো অভিষেক জানে। এবং আমি আরো বড় করে বলছি, যেটা রবীন্দ্রও বলেছেন, সেটা হলো উত্তরবঙ্গের প্রভাবশালী এক সময় সিপিএম এর বিরাট নেতা, তিনি বর্তমানে বিজেপিতে আছেন, তিনি গোপনে যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। ভাই আপনারা খুঁজে নিন, আমি এর বাইরে কিছু বলবো না, তিনি যোগাযোগ রাখছেন। কতদিন আর উল্টো দিকে বসে থাকবো? এরা তো অ্যাকচুয়ালি কি হয়, এরা ক্রেজি। যারা কমিউনিস্ট পার্টি ছেড়ে রাইটিস্ট পার্টি বা ইয়েতে যায়, তারা ক্রেজি ছাড়া আবার কি, তারা তো কমিউনিস্টই না, কোনোদিনই ছিল না। তারপরে ধরুন আরো যে সমস্ত ইত্যমেব ব্যাপার স্যাপার হয়েছে, সেগুলো তো তার কন্ট্রোল রয়েছে সমস্ত। আপনাদেরকে আবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিস বলুন, তার কাছে সমস্ত ডেটাস আসছে, আইপ্যাক একটা দিকে কাজ করছে তাদের অফিসে, এবং প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা মানে জেলা পরিষদের লোক থেকে শুরু করে পঞ্চায়েত, তারপরে জেলার যা বলে 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 আর কি, ওই কাউন্সিলর মতন যারা রয়েছে, জেলা নেতা টেতা, প্রত্যেকের ফাইল রেডি রয়েছে যে কে কতটা করছে, কে কতটা এগিয়েছে। এবং এই আইটি সেল টেলের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারাই দেখছেন, মানে অভিষেকের অফিস থেকেই দেখা হচ্ছে, এর আলাদা কোনো লিডার ফিডার কোনো ব্যাপার নেই। এবং তার কাছে যে তথ্য এসছে, সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে তিনি ডেফিনেটলি যা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়, তিনি বলেছেন তো সারাদিনে 2-3 বার কথা হয়, বেশিও হতে পারে, অনেক সময় যোগাযোগ করতে যান, এবং তারা টিমের টপ জায়গাতে রয়েছে। তো যতটুকু বিভিন্ন সূত্র মারফত খবর যেগুলো পেয়েছি আজকে, সেগুলো আপনাদের সামনে উদ্ঘাটন করব। প্রথম কথাটা হচ্ছে যে বিজেপির একটা ব্যাপার বাস্তব, যে বিজেপির হাতে এই মুহূর্তে এমন কেউ নেই যাকে মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো। সেই চেষ্টা কিন্তু অমিত শাহ মানে করতে কোন রকম ভাবে মানে পিছপা হননি, সে শুভেন্দু অধিকারী, কিন্তু হতে পারেনি। শুভেন্দু অধিকারীকে আমি আজকের অনুষ্ঠান থেকে বলবো যে কজন বিরোধী নেতা ছিল তার মধ্যে শুভেন্দু ইজ দ্য বেস্ট। যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট দৌড়াদৌড়ি করে, আমরা তার ঘোরতর সমালোচনা করি, কিন্তু শুভেন্দু টাইট ওয়ার্কার বা টাইট লিডার। কিন্তু এদের কি ব্যাপার জানেন তো, এরা হচ্ছে রিঙ্কু সিং এর মতন, দামাদ্দাম লাস্ট ওভারে এসে কয়েকটা 6 মারলো, যেদিনকে মারতে পারবে না খতম। সুতরাং লাস্ট ওভারের খেলা দিয়ে কিন্তু হয় না, সেখানে বিরাট কোহলির মতন প্লেয়ার দরকার, একবার সকাল থেকে রাত্রি অব্দি খেলাটা খেলবে। কখনো কখনো ফেলিউরিটি আসে, 2019-এ এসছে, 2019-এ খারাপ রেজাল্ট হয়েছে, মেকআপ করে দিয়েছে 2021-এ, 2024-এ। তো এইটা হচ্ছে গিয়ে ময়দানের খেলা, যেটা সেই ময়দানের খেলা থেকে যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে ধাপের ঘটনা আপনাদেরকে বলবো। প্রথম ধাপটা হচ্ছে যে এই মুহূর্তে যে টাসেলটা চলছে আপনারা দেখুন, সেই টাসেলটা একটা হচ্ছে গিয়ে ইডি তাদের ঘরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল টাইল গুলো তুলে নিয়ে চলে আসলো। আপনারা শুনেছেন যে একটা মঞ্চ থেকেও ইডির এই কাণ্ড কারখানা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিদিগিরি কোনো সমালোচনা অমিত শাহ করেছেন, কিংবা কোনো সমালোচনা নরেন্দ্র মোদী করেছেন? তার মানে এর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা সমালোচনা করার জায়গাতেই নেই। অর্থাৎ এটা নিয়ে ঘাটাঘাটি করলে কি রেজাল্ট বেরোবে অমিত শাহ বা নরেন্দ্র মোদী জানেন না। এবং এই যে মানে প্রতীক জৈনের বাড়িতে যে ইডি গিয়েছিল, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি তিনি গিয়ে নিয়ে চলে আসলেন 9 মিনিটের মধ্যে, তার মানে এরা ঘাটাঘাটি করে একটা জায়গায় স্টপ করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বুঝলেন
যে এটা করলে তার দলের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে। তিনি তুলে নিয়ে চলে আসলেন। তারা দেখলেন ভাই মমতা ব্যানার্জির নামে সঙ্গে সঙ্গে প্রতীক জৈনের কাছাকাছি যে থানা ছিল সেখানে গিয়ে এফআইআর করা উচিত ছিল, করেননি। তারা ঘাবড়ে গেছে। এবং এই যে ভাষণটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে দাঁড়িয়ে তিনি দাপটে বললেন যে এবার ইডি অফিসে যাচ্ছি, সেখানে আমাদের কাণ্ড কারখানা যা হচ্ছে আমরা ধরছি। কি হলো? না প্রতীক জৈনের কিছু হলো, না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলো, কেস কি হলো? আপনারা শুনলে হাসবেন না কাঁদবেন, সেটা সুমন চট্টোপাধ্যায় বলছে এগুলো সব সেটিং। আর সেটিং ফেটিং এর ব্যাপার নেই, গড়বড় কিছু ইডি রয়েছে রে ভাই। নইলে একজন আজ অব্দি ইডি আর সিবিআই এর হাতে কত বড় বড় নেতা গ্রেপ্তার হলো, কত নেতা জেল কাটলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চুল কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তুলে আনলেন, সারা ভারতের কাছে হিরো হয়ে গেলেন এবং ভোটের ফার্স্ট স্টেপটাকে এগিয়ে গেলেন। এবং এই যে তিনি ফাইলগুলোকে তুলে আনলেন, কোর্টের শেষ কথাটা কি? কোর্টের আগের দিন যে আলোচনা ছিল সেখানে কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছিল, ইয়ের থেকে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের আজকে কপিল সিব্বাল একটু অসুস্থ, আসতে পারেনি। বলে ঠিক আছে চলো, ডেটটা ছিল বোধহয় দুদিন আগে, পরশু দিন বোধহয়, গত পরশু। আবার সেখানে কোর্টে হাজির হলো। এবারে আপনার বিজেপির যে যিনি মূল আইনজীবী, তিনি বললেন যে স্যার আমাদের পুরো পেপারগুলো আমরা তৈরি করতে পারিনি। দেখবেন তখন মনু সিংভি বললেন যে ঠিক আছে আরেকটা ডেট দিন, কিন্তু সেটা দোলের পর দেবেন, কারণ হোলি উৎসব আমাদের বাঙালিদের, এই হিন্দুদের একটা বড় উৎসব, ওটার পরে দেবেন। জজ সাহেব বললেন ঠিক আছে 18ই মার্চ, 18 তারিখ ছিল, 18ই ফেব্রুয়ারিতে গিয়ে 18ই মার্চ, এক মাস বাদে ততক্ষণে ভোট প্রচার শুরু হয়ে যাবে। কি লটকা হবে! সেটিং ফেটিং যাই বলুন না কেন, এখানে তো আরেকটা স্টেপ এগিয়ে গেল, অর্থাৎ ইডির জায়গা থেকে পুরো সিকিউর সিচুয়েশন। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যেটা, আচ্ছা বলবো একটা বিরতির পর, এবং আমি বলবো কারা কারা ক্যান্ডিডেট থেকে ছাঁটাই হতে পারে, কারা কারা ঢুকতে পারে, বলবো বিরতির পর। সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। এবার প্রথম ধরবো রাজ্যসভা। রাজ্যসভায় 4টে আসন ফাঁকা হবে এবং সেখানেও কিন্তু নির্বাচন কমিশন যেটা করলেন সেটাতে আবার সুমন চাটুর্যেরা বলছে যে সেটিং ব্যাপার। আচ্ছা রাজ্যসভায় কি অবস্থা? রাজ্যসভাটা তো জেনারেল ইলেকশনের পরেও করতে পারতেন, মানে প্র্যাকটিক্যালি জ্ঞানেশ কুমার যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তিনি কিন্তু ভোটের আগে ফেললেন। ভেরি ইন্টারেস্টিং। এবার ভোটের আগে ফেললেন, শোনা যাচ্ছে যেটা যে 4জন এক্সিস্ট করছিল তারা কেউ থাকবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হয়তো বিধানসভার ক্যান্ডিডেট করা হতে পারে, আমার কাছেও সেরকম একটা কথা রয়েছে, এবং তিনি জিতে আসলে তাকে মন্ত্রীও করা হতে পারে, এতটাও বলে দিচ্ছি। এবং বাকি ওই সাকেট যে ছিলেন তাকে দিয়ে খুব একটা কাজ কিছু হচ্ছে না। আর বাকি যারা রয়েছেন তার মধ্যে তো একজন রিজাইন করে বেরিয়ে গেছেন, কংগ্রেসে আবার ফেরত গেছেন। আর যে রয়েছেন তিনি সুব্রতদা, বক্সিদা এখন আর পারেন না, তার শরীরের কিছু অসুস্থতা দেখা গেছে। এবার তাহলে কারা হবে? দুজন একেবারে 100% পলিটিক্যাল লোক তো হচ্ছেই, একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে এবং একজন সংবাদ মাধ্যমের লোক যাওয়ার সম্ভাবনা আপনাদেরকে বলি। বাট এই গোত্রীয় কিছু রাজনীতির ক্ষেত্রে যিনি দিল্লিতে দীর্ঘদিন ধরে রয়েছেন বা থাকতে পারেন, এবং দিল্লি হয় তিনি দিল্লিতে দীর্ঘদিন ধরে রয়েছেন অথবা দিল্লি কানেকশন তার খুব ভালো। যেমন এর আগে জওহরবাবুকে করা হয়েছিল, যে জওহরবাবু কিন্তু দিল্লি কানেকশন টেরিফিক ভালো ছিল। কিন্তু এখন দেখুন আপনাদের একটা কথা বলি, দিল্লি কানেকশন বলতে দুটো ব্যাপার বলি। আমাদের দিল্লির যারা রাজ্যসভা এবং লোকসভার যারা সাংসদ রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু একেবারে ভয়ঙ্কর রকম অ্যান্টি বিজেপি এবং বিজেপির বিরুদ্ধে হই হট্টগোল করে একাকার করে। যেমন ডেরেক ওব্রায়ান রাজ্যসভার নেতা,
তিনি তো মানে একেবারে তুলোধনা করেন, এবং বাকিরাও ততই বছর। কিন্তু একটা জিনিস জানবেন, যে বিজেপি তৃণমূলের একেবারে আইডেন্টিক্যাল শত্রু হতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন তারা শত্রু মিত্রের ব্যাপার নেই। সুতরাং সরকারি স্তরে বহু খবর বেরোতে পারে যদি সরকারি মহলের সঙ্গে কোথাও যোগাযোগ থাকে। শুড আই রিপিট? ধরুন এমন কেউ থাকবে, সেটা বিজেপি নয়, সেটা হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগসূত্র রাখার জন্য কাউকে কাউকে দলের মধ্যে রাখতে হয়, এবং তার মধ্যে লজ্জার কিছুই নেই। সেটা রাহুল গান্ধী নিজেও সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন বিজেপির নেতাদের সঙ্গে। রাহুল গান্ধী হ্যাজ এ ভেরি গুড রিলেশন উইথ কি নাম ওই নেপালি মার্কা লোকটা, নেতা যে ওদের, যাই হোক। তারপরে ইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গডকরির সঙ্গে রাহুল গান্ধীর খুব ভালো সম্পর্ক। তো সেগুলো হয় কি, যে সম্পর্ক একটা গ্রো করতে হয়, যে যাদের সঙ্গে যাদের সম্পর্ক। কিন্তু এখন তৃণমূলের যারা এক্সিস্ট করছে তাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক। একজনই সেটা কিন্তু ব্রিজ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ছিল, সে তিনি সুদীপ চট্টোপাধ্যায়। যে কোনো ভাবেই হোক, তার বয়সের কারণে হোক বা যে কোনো ভাবেই হোক, তার সেই সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। তো সুতরাং সার্ভিসটা পাওয়া যাচ্ছে না যেহেতু, সুদীপদার খুব ভালো কানেকশন ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে, খুব ভালো কানেকশন ছিল অরুণ জেটলির সঙ্গে, খুব খুব ভালো কানেকশন ছিল রাজনাথ সিং এর সঙ্গে। সেরকম এমন একজন থাকবে যিনি মানে গভর্নমেন্টের অন্দরের খবর আনতে পারে, বা কোনো সাহায্য সহযোগিতা হলে সেই ব্যাপারে সরাসরি কথা বলবার জন্য দরজায় টোকা মেরে ঢুকে যেতে পারে অমিত শাহর ঘরে বা নরেন্দ্র মোদীর ঘরে কি রাজনাথ সিং এর ঘরে কি নীতিন গডকরির ঘরে। সেই লেভেলের একজন আসছেন এবার রাজ্যসভায়, হু হ্যাজ এ ভেরি গুড রিলেশন উইথ বিজেপি অলসো, বাট টু সাম এক্সটেন্ট। এটুকু বলে রাখলাম, বাকি আপনারা বুঝে নিন। এটা তো গেল রাজ্যসভা, সরিয়ে দিত। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে বিধানসভা। দেখুন আপনাদেরকে একদম গোড়াতেই বলি যে সারা বছর ধরে নার্চার করেছেন কিন্তু আমাদের অভিষেক। তিনি বাচ্চা ছেলে হতে পারেন, তিনি হয়তো কলেজ রাজনীতি করেননি, কিন্তু তিনি যেটা করেছেন, এমবিএ করেছেন, তার সাবজেক্টই ছিল টু কন্ট্রোল দ্য পার্টি অ্যান্ড দ্য অর্গানাইজেশন, যেটা একটা এমবিএ এর একটা কোম্পানি সেক্রেটারি বা ওই গোত্রীয় জায়গাতে যে কাজটা থাকে। তো সেই কাজটাকে করেছেন অভিষেক নিখুঁতভাবে, এবং করার পর এবার তার কাছে যে লিস্ট রয়েছে আপনাদেরকে বলি, তাতে অনেক রথী মহারথীর নাম ঘ্যাচ কাটা হবে, কাটাই হবে। এবং আশ্চর্য হবেন না যে এদের কাউকে যদি আবার দিল্লিতে পাঠানো হয়, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ একটা সেট অফ মিনিস্ট্রি তৈরি হয়ে রয়েছে এবং তারা কাজ করবেন, এবং প্রত্যেকের কিন্তু ফাইল রয়েছে যারা যারা এলাকায় কাজ করেছে। যেমন উত্তরপাড়ার একটা উদাহরণ দিচ্ছি, সব উদাহরণ তো দেওয়া যাবে না। উত্তরপাড়ার রিপোর্ট খুব খারাপ, নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জায়গার রিপোর্ট খুব খারাপ, সেখানে তারা খেয়ে করেছে, নিজেদের মধ্যে গন্ডগোল করেছে, অনেকেই ছাটাই কাটাই যাচ্ছে। তাতে প্রয়োজন হলে নতুন মুখ নিয়ে আসা হবে, প্রয়োজন হলে এমন অদ্ভুত ধরনের চেনা মুখ নিয়ে আসা হবে, আপনার নিজেরাই স্তম্ভিত হয়ে যাবে। খুব ফিল্মি লোক যারা বসে ফ্যাশন করবে আর ঘুরে বেড়াবে, তাদের কাউকে এবার টিকিট দেওয়া হচ্ছে না। যেমন কিছুদিন আগে চিরঞ্জিত বলছিলেন যে তিনি তো দাঁড়িয়েছেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন বলে। এই অনুরোধটা সম্ভবত আর আসবে না। যে অনুরোধ মমতা ব্যানার্জি করেছে, আমার কোনো ইচ্ছা নেই, হাতে সিনেমা নেই, আর যখনই পার্টি থেকে বেরিয়ে যাও আজে বাজে কথা বলবো, তাকে হয় না। চিরঞ্জিত দাকে আমি খুব রেসপেক্ট করি, তিনি স্ট্রেট কথা বলার মানুষ, কিন্তু তার টিকিট পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটার ব্যাপারে কিন্তু সন্দেহ আছে, কারণ বারাসাতে যে ক্যান্ডিডেট হচ্ছে, আই নো হিম ওয়েল, আমি তাকে চিনি। শেষ মুহূর্তে কি হবে পরের কথা। এরকম ধরনের আপনাদের অনেক চেনা জানা লোক, এবং মন্ত্রিসভায় অনেকগুলো দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে অনেক সাফলিং হবে। মানে ইনি এতদিন ধরে চালাচ্ছেন, এনাকে আর দরকার নেই, এবার অন্য লোককে আনা হোক। আপনাদেরকে এমন কথা বলছি যে কলকাতার সুব্রত মুখার্জি যে জায়গাটি দাঁড়াতেন, বালিগঞ্জ, বালিগঞ্জে ক্যান্ডিডেট চেঞ্জ হতে পারে, তাহলে বাবুলকে কি করা হবে? বাবুলকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা বাবুলের ব্যাপারে দল অন্যরকম ভাবনা চিন্তা করতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমি জাস্ট দু চারটে উদাহরণ দিলাম। এরকম অসংখ্য পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে যে এই যে জেলায় জেলায় আইপ্যাকের লোক পাঠানো হয়েছিল, তারা কিন্তু নোট করে এনেছে যে এই লোকটা কত কাজ করছে, কি বৃত্তান্ত। এই যে আমি বকর বকর করি, এটাও আইপ্যাক জান যে এই লোকটা বলে ঠলে, আপনাদের কল্যাণে নাম আছে আমাদের এই সংস্থা।
তো ফলে এটা একটা ইউনাইটেড ফোরাম, কে কি করছে না করছে কেউ জানে না। আমি যে কতটা রিলায়েবল ধরুন জেনারেল সাংবাদিক হিসেবে সেটাও বিশ্বাস করার দরকার নেই যে আমি অন্দরের কতটা কথা জানি, কিন্তু ওই যে বললাম যে জাস্ট টাচ করে যাচ্ছে আজকে, যতটুকু বলার ততটুকু বলছি। প্রথম কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 500 টাকা বাড়িয়ে দিলেন লক্ষ্মী ভান্ডার এবং বেকার যুবক যুবতীদের জন্য যে টাকাটা, এটা একটা বিরাট তো আসছেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই যে নামগুলো যে বাদ যাচ্ছে তার সঙ্গে আবার নাম ইনক্লুশন হবে, যেটা মাননীয় বিচারপতি বলেছেন। এবং শুধু সেটাই নয়, এই বাদ যাওয়ার জায়গা থেকে একটা প্রশ্ন শুধু করতে পারি যে স্বাধীনতার আগেও ভোট হতো, 1932 থেকে ভোট হতো। 1932-তে যে ভোট হয়েছিল তাতে 30% মানুষ ভোট দিয়েছিল। ব্রিটিশরা অ্যালাউ করেনি সাধারণ মানুষকে ভোট দিতে। 1946-এ একটা ভোট হয়েছিল, বা 45-46-এ, তাতে 40% ভোট পড়েছিল। জওহরলাল নেহেরু এই যে 1950-এ যেটা কাণ্ড করলেন, যে আমাদের সমস্ত ডেমোক্রেসিটা চেঞ্জ করবার জন্য ডেমোক্রেসিকে সবথেকে বড় জায়গা করলেন, এবং এই ডেমোক্রেসির জায়গা থেকেই তিনি ঠিক করলেন যে যাতে করে একেবারে আপামর জনগণ ভোট দিতে পারে, কারণ জনগণের প্রতিনিধি আমরা, এটাকে এস্টাবলিশ করার জন্য প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস সেটা তৈরি করা। এবং এইটা থেকে ঠিক হলো যে দেশের প্রতিটি লোক যাতে ভোট দিতে পারে। আজকে দেখা যাচ্ছে যে এত পার্সেন্টেজ ভোট বাতিল হচ্ছে, বাতিল করে কি করে? এবং এটা কোর্ট কেসে জজ সাহেবের সামনে বলা হয়েছে যে যেখানে জনগণের ভোটের উপর একটা সরকার দাঁড়িয়ে থাকে রাজ্যে বা একটা কেন্দ্রে, সেখানে জনগণের নাম বাদ যেতে পারে না। এবং এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করলে গণেশ কুমারও জানে যে মমতা খুব খতরনাক মেয়ে এবং অভিষেক খুব ধুরন্ধর ছেলে, এরা কিন্তু 12টা বাজিয়ে দেবে। সুতরাং টেনশন করার কিছু নেই, যাদের নাম বাদ গেছে ইনক্লুডেড হবে। এবং আপনারা যোগাযোগটা রাখুন, এবং প্রয়োজনে তৃণমূলের সঙ্গেই যোগাযোগ রাখুন, তারাই তো সরকার, সিপিএম ফিপিএম দিয়েও সরকার না। তো এইভাবে কিন্তু সেট করে রেখেছে যে এত পার্সেন্ট ভোট, মানে ইফ ইট ইজ মোর দেন 75%, তাহলে আমরা এতগুলো আসন পাবো। ইফ ইট ইজ মোর দেন 80%, তাহলে আমরা এত বেশি আসন পাবো। এগুলো ক্যালকুলেট করা হয়েছে। অ্যাবাউট হুমায়ুন কবির কিছু করতে পারবে না, ওই সেলিমের সঙ্গে মিটিং করুক আর যাই করুক, তার রিলেটিভরাই ভোটে দাঁড়িয়ে যাবে। দেখুন না মজাটা কি হচ্ছে, তাকে বাম্বু দেওয়ার জন্য ফাজলামি করার জায়গা। হ্যাঁ, যে তাদের মানে ওই যেখানে দাঁড়ায় হুমায়ুন কবির, সেখানে প্রচুর লোকের প্রচুর অভাব, তাদের ঘরে টাকাটা ঢুকছে, বা তারা দিদি ভক্ত হোক বা না হোক, তারা হুমায়ুনের কথায় লাফাবে না। সুতরাং ওই দিকটা ছাটাই কাটাই হয়ে গেছে। এবং সম্প্রতি বাংলাদেশের নির্বাচনটি হওয়ার পর এটা পরিষ্কার হয়ে গেছে যে যেভাবে অ্যাগ্রেশন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাখাটাই বাঞ্ছনীয়। এবং এই যে গনি খানের ভাগ্নি বেনজির নূর, তিনি যে দল ছাড়লেন, পস্তাতে হবে কোনো কোনো ক্ষেত্রে। জানি না, মালদার অদ্ভুত একটা ইকুয়েশন আছে যে তারা বিধানসভায় একরকম ভাবেন, লোকসভায় একরকম ভাবেন। সুতরাং ভাবনার জায়গাটা রয়েছে, আরো বিস্তারিত আরো আলোচনা থাকবে। তবে এইটুকু বলছি, কে ক্যান্ডিডেট হবে, দল কি করবে, জেনারেল মানে দলের কি বলা যায় ক্যাডাররা কিভাবে এগোবে, কিভাবে সারপ্রাইজ ভিজিট হবে, সমস্ত ঠিকানা একটা নামই রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং ঠিকানাটা যেটা যাবে, সেই ঠিকানাটা কিন্তু অভিষেক। শেষ করছি, নমস্কার, আদাব।